আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে নির্বাচনের যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে একটা গণভোটও অনুষ্ঠিত হবে। তার মানে গত 5ই আগস্ট প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে, মানে নির্বাচনের এক সপ্তাহ আগে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে নির্বাচনের কথা বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি থেকে কিন্তু কোনো নড়চড় হয়নি। উনি যেটা বলেছিলেন সেটাই হচ্ছে এবং আমার মনে হয় এই জন্য ওনাকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি। প্রধান উপদেষ্টা ওনার কথা রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন হবে। প্রধান উপদেষ্টা আরেকটা কথা বলেছিলেন, বহুবার বলেছেন উনি, যে উনি একটা অসাধারণ ভালো নির্বাচন জাতিকে উপহার দেবেন। সেটা আদৌ কি সম্ভব হবে? উনি কি সেটা পারবেন? এটা নিয়ে কি মানুষের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এটা নিয়ে আলোচনা হতে পারে এবং বললেই তো আর হবে না, সেই বাস্তবতা কিন্তু তৈরি করতে পেরেছেন, সে আলোচনাও কিন্তু আসবে। তার আগে প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণাগুলি দিয়েছেন তার যে টাইম লাইনটা, এটা একটু আপনাদেরকে বলে নিই। উনি বলেছেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হবে 29শে ডিসেম্বর, মানে এই মাসেই সবাইকে মনোনয়নপত্র দিতে হবে। 30 তারিখে, মানে একদিন পর থেকে 30 তারিখ থেকে 4 জানুয়ারি, এই কয়দিন এটাকে বাছাই করা হবে। মানে কারো ভুল ভ্রান্তি থাকলে সেটা বাতিল হয়ে যাবে এরকম। এবং তারপরে যে বাছাই পরে রিটার্নিং অফিসে যে সিদ্ধান্তটা দেবেন যে কে মনোনয়ন কার কারটা বৈধ হলো, এটার ব্যাপারে যদি কারো কোনো আপিল করার থাকে, সেই আপিলের সময় হবে 11 জানুয়ারির মধ্যে করতে হবে এবং 11 জানুয়ারি আপিল করলে পরে সেটা পরের এক সপ্তাহে, মানে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে সেই আপিলের নিষ্পত্তি হয়ে যাবে। মানে আপিলটা টিকলো কি টিকলো না, প্রার্থীরা থাকলো কি থাকলো না, এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রার্থিতা হয়ে গেল, তারপর 20 জানুয়ারি হবে। যদি কেউ তার প্রার্থিতা প্রত্যাহার করতে যায়, সেই সময়সীমাটা দেওয়া হবে 20শে জানুয়ারি এবং এরপর পরের দিনই প্রত্যাহার শেষ। তারপরে জানা গেল কে প্রার্থী। এরপরে প্রতীক বরাদ্দ হবে, মানে কে কোন প্রতীক পেতে যাচ্ছে সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ হবে 21 তারিখে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়ে যাওয়ার পর তারপরের দিন থেকে 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে। অবশ্য প্রচারণা অলরেডি চলছে। এখনই তো অনেকে জানেন সবুজ সংকেত পেয়েছেন। ঢাকা শহরে যদি যারা দেখেন, বিভিন্ন গ্রামাঞ্চলেও দেখবেন প্রতীক দিয়ে কিন্তু ধানের শীষ, দাঁড়িপাল্লা দিয়ে মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকম নির্বাচনী প্রচারণা চলবে 22শে জানুয়ারি থেকে। প্রচারণা শেষ হবে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30টায়। মানে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টার পরে আর কোনো প্রচারণা করা চলবে না। 12 ফেব্রুয়ারি সারা দেশে একই সঙ্গে 300 আসনের ভোট গ্রহণ শুরু হবে। এই হলো ঘটনা। এবার ভোট দিবে কত লোক? ভোটার কত? 12,76,00,000-এরও বেশি। এর মধ্যে প্রবাসী যারা বাংলাদেশে আছেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখন পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেছেন। এই নিবন্ধন নিয়ে অনেক জটিলতা হয়েছে। অনেকেই বলেছেন খুবই নিম্নমানের একটা অ্যাপ দিয়ে তাদের নিবন্ধন করতে হচ্ছে এবং সেটা নিবন্ধন করতে যে বারবার অ্যাপ কিন্তু তাদেরকে ভোগাচ্ছে, ঘুরছে এরকম করছে, নানা রকম সমস্যা হচ্ছে। আমি জানি না এতদিন পরে একটা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেল মানুষ, সেই অ্যাপটা কেন অত্যন্ত ভালোভাবে করা হলো না। আমার মনে হয় এখানে কিছু একটা মানে হয়েছে আর কি। যাই হোক, সেটা কি হয়েছে সব ব্যাপারে সন্দেহ করা ঠিক না, কারণ ইতিমধ্যে সন্দেহ প্রবণ হিসেবে আমার বেশ একটা দুর্নাম হয়ে গেছে। আমি নাকি কোনো কিছুতেই খুশি হই না, সবকিছু নিয়ে সমালোচনা করি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, আরেকদিন আলোচনা করব। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, আপনারা আগেও শুনেছেন নিশ্চয়ই, যে অনেকদিন আগে প্রধান যে আমাদের মানে সেনাপ্রধান, উনি একটা বিদেশি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ বলেছিলেন যে নির্বাচন 18 মাসের মধ্যে হওয়া উচিত এবং যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেটা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ফেব্রুয়ারির পর থেকে 18 মাসের মধ্যেই সেটা সম্পন্ন হচ্ছে। 18 মাস 4 দিন ধরেন, তাই না? তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা কাকতালীয় কিনা জানি না, কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। যারা অনেকে ভাবেন যে বোধহয় আমাদের সেনাপ্রধানের তেমন কোনো একটা প্রভাব প্রতিপত্তি নেই, হুঙ্কার নেই, গর্জন নেই, অনেকে কিন্তু বলেন যে এটা কি সেনাপ্রধান হলো, কোনো হুঙ্কার নাই, কোনো গর্জন করে না, কোনো ধমক দেয় না, তাকে এই সমস্ত ছোট ছোট বাচ্চা পোলাপান তাকে নানা রকম সেনাবাহিনীকে নিয়ে নানা রকম আপত্তিকর কথাবার্তা বলে, তবু উনি কিছু বলেন না, তাদের মাফ করে দেন, এরকম কথা কিন্তু অনেকে বলেছিল। আমিও বলেছিলাম, আমিও একটু বিরক্ত হয়েছিলাম যে এত নমনীয় কেন। কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে এই যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারা, এর পিছনে কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা আছে।
এবং তারা প্রথমে একবার বলেছিল, বারবার বলেনি, একবার বলেছে, এবং সেটাই আসলে বাস্তবায়িত হচ্ছে। এটা ইতিবাচক না নেতিবাচক, ভালো কি মন্দ, এই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু আমি এই জাস্ট একটু মিলিয়ে দেখলাম। এটাকে আপনারা কাকতালীয় মনে করতে পারেন অথবা স্বাভাবিকও মনে করতে পারেন। এখন অনেকে বলবেন যে না, সেনাবাহিনী ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে জুন মাসে যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো, সেই বৈঠকেই যে বলা হয়েছিল রমজানের এক সপ্তাহ আগেই নির্বাচন হবে, হয়তো সেখান থেকেও হয়েছে, হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু আমার কাছে আগে যেটা বললাম সেটাই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কিভাবে হবে না হবে। আপনার মনে আছে গত 13ই নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হবে। এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন। তার মানে গণভোটটা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য। আচ্ছা, একটা প্রশ্ন আমি ভাগে করে নিই, আমি নিজেও কনফিউজ, আমি বুঝতেই পারছি না এটা সত্য কিনা। আপনারা কি জানেন এই যে জুলাই জাতীয় সনদ, যার জন্য সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত, উদ্গ্রীব এবং আগ্রহী ছিল এনসিপি, সেই এনসিপি কি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে? আমি কিন্তু যদ্দূর পত্রপত্রিকা দেখেছি, আমার কখনো চোখে পড়ে নাই। তো ওরা স্বাক্ষর করলো না কেন? ওরাই যে সবচেয়ে আগ্রহী ছিল, আগ্রহী, বিপ্লবী, না হলে হ্যান করবো ত্যান করবো, ওনারা কি স্বাক্ষর করেছিল আদৌ? কোনো খবর আপনারা দেখেছেন? তাহলে আমার চোখে পড়লো না কেন? আমি কোনো খবরটা মনে রাখি না নাকি? আমি ঠিক বুঝতে পারছি না। আমার কাছে অবিশ্বাস্য লাগছে, কিন্তু আমাকে সত্যি অবিশ্বাস্য লাগছে যে তারা কি তারাই যেটা চাইলো, তাদের দাবির জন্য যেটা হলো, সেটাতে তারাই স্বাক্ষর করলো না। এর মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে, অনেকে স্বাক্ষর করেছে, আপত্তি করেছে, তারপর স্বাক্ষরও করেছে, এটা তো স্বাক্ষরও করে নাই। তো এরা কি বলার জন্য বলে এই সমস্ত কথাবার্তা? দেখেন, অনেকে বলেছে যে এই যে এনসিপি, এরাও তো নির্বাচনে অংশ নিচ্ছে, এরা এর মধ্যে আপনার তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, অমুক করেছে, অনেক কিছু করেছে। ইন্টারেস্টিং হলো তাদের সঙ্গে কি তাদের যে আগের সহযোগী যারা ছিল, দুজন যে আপনার মন্ত্রী উপদেষ্টা হিসেবে ছিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা কি এনসিপির মাধ্যমে নির্বাচনে অংশ নেবে? এটা কিন্তু ওই দুজন এখন একদম একবারের জন্য বলে নাই। এবং এ নিয়ে দেখলাম যে প্রথম আলো একটা রিপোর্ট করেছে, খুব ইন্টারেস্টিং রিপোর্ট, যে মাহফুজ ও আসিফ কি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাকি কোনো দলে যাচ্ছেন। এই প্রশ্নটা কিন্তু প্রথম আলো একটা রিপোর্ট করেছে, ইন্টারেস্টিং রিপোর্ট। আমি রিপোর্টটা পড়ে দেখলাম, দেখা গেল যে এরা এনসিপির সঙ্গে বোধহয় যাচ্ছেন না, এনসিপির সঙ্গে নাকি এদের সম্পর্কে জানি একটু খারাপ হয়ে গেছে। যে খারাপটা কেন হলো ভাবুন একটা জিনিস, তারা দুজনে নাকি এনসিপির ব্যাপারে আর আগ্রহী না, তারা এখন কেউ কেউ বিএনপিতে যেতে চায় দুজনই, কিন্তু তাদেরকে বিএনপি নাকি নিতে চায় না। বিএনপিতে যেতে না পেরে আসিফ মাহমুদ নাকি গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করছে এবং গণ অধিকার পরিষদের সাথে মিটিংও করেছে, ইয়ের পরে, পদ থেকে পরে এবং আগে। গণ অধিকার পরিষদ থেকে তাদেরকে ব্যাপারে ইন্টারেস্টেড, ঠিক আছে, তাহলে তো আমরা আসো আমাদের সঙ্গে। তার মানে যারা একসঙ্গে আন্দোলন করলো এবং আন্দোলনের মুখ হিসেবে যারা ছিল সামনে, তারাই দুই ভাগ হয়ে গেল কেন? কেবল ক্ষমতায় যেতে পারা না পারা নিয়ে। আমার কাছে কালকে নাহিদ ইসলামের একটা কথা খুব ভালো লাগছে। তিনি বলেছেন যে এইবার কতগুলি এমপি পাবো না পাবো এটা আমাদের দেখার ব্যাপার না, আমাদের দল নিয়ে আমরা আরো আগের দিকে যেতে চাই। আমার কাছে মনে হয়েছে এটা হলো কিন্তু ওয়ান অফ দ্য গুড রিয়েলাইজেশন তার। এবং আমি তাকে নিজেও বলি, পরামর্শ আমি দেওয়া যোগ্যতা আমার নাই। তো আমার সঙ্গে তার একবার দেখা হয়েছিল, কথা হয়েছিল, সেখানে তাকে আমি একটা কথাই বলেছিলাম যে আপনারা এই নির্বাচনের কথা ভুলে যান, একটা দল এত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার দরকার নাই, আপনারা আগামী নির্বাচনের কথা ভাবেন এবং সেই সঙ্গে নতুন রাজনীতির কথা ভাবেন। এবং নতুন রাজনীতির কথা আপনাদের পক্ষেই ভাবা সম্ভব, অন্য কোনো দলের পক্ষে না। কারণ আওয়ামী লীগ, বিএনপি দীর্ঘদিনের একটা পলিটিক্যাল পার্টি, অর্থাৎ জামাত দীর্ঘদিনের একটা পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি অনেক দিনের পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু তাদের ওই আদর্শ থেকে চেঞ্জ করতে পারবে না। আপনার নতুন একটা পার্টি, আপনার একটা নতুন রাজনীতি নিয়ে মানুষের সামনে আসেন এবং পারলে আপনিই পারবেন। সেটা সম্ভব কখন? তাড়াহুড়া করার দরকার নেই, আগামী নির্বাচনের কথা ভাবেন এবং সেই অনুযায়ী নিজেদের দলটাকে সংগঠিত করেন। আমি নাহিদ ইসলামের এই বক্তব্যটা খুব পছন্দ হয়েছে আমার। এবং আমার কেন যেন মনে হয় যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তাদের যে বিরোধটা, সম্ভবত বিরোধটা এটাকে নিয়েই আমার ধারণা এই কারণে, এরা দুইজনই ক্ষমতা থেকে মাত্র নামলো তো ক্ষমতা ছাড়তে ইচ্ছা করছে না, এদের ক্ষমতার মজা পেয়ে গেছে, ওইখান থেকে আর নামতে ইচ্ছা করে না, ওই ক্ষমতার মজা আবার পেতে চায়। এই জন্য তারা এমপি হতে চান এবং এমপি হওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করতেছেন। সেটা হলো বড় দলের টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন, বিএনপি টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন, যতটুকু আমি শুনেছি। কিন্তু বিএনপি তাদেরকে নেবে, আমি মাহফুজ আলমটা বলতে পারি না, কিন্তু ওরা দুজনই যে দুই আসন থেকে, ঢাকা থেকে আসিফ মাহমুদ এবং লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম, তারা প্রার্থী হতে চেয়েছিলেন। লক্ষ্মীপুরে তো অলরেডি তারা একজনকে দিয়েছেন,
যাকে দিয়েছেন উনি আবার বাংলাদেশ এলডিপিতে ছিলেন, ওইখান থেকে দল ত্যাগ করে ওনার দলে বিএনপিতে জয়েন করেছেন, করে ধানের শীষ পাচ্ছেন। যে লোকটা এত ত্যাগ করলো, ধানের শীষ পাওয়ার জন্য নিজের দল ত্যাগ করলো, তাকে কি তারা বঞ্চিত করবে? আমার কাছে মনে হয় না তা। সেক্ষেত্রে মাহফুজ আলমের ভাগ্য কিন্তু ধানের শীষ জুটছে না। আর আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ধানমন্ডিতে আমার মনে হয় না এখানে উনি ধানের শীষ আদৌ পাবেন, তাকে দিবে, অথবা এরই মধ্যে তার যত বদনাম উনি কামিয়েছেন সেই বদনামের ভার বিএনপি বইতে চাইবে, আমার কাছে মনে হয় না। যদি এখানে উনি এই নমিনেশন না পান তাহলে উনি কিভাবে ইলেকশন করবেন? স্বতন্ত্র করবেন? স্বতন্ত্র করলে ভালো, বাংলাদেশে তো অনেকে স্বতন্ত্র ইলেকশন করে, উনিও করুন, দেখা যাক উনি কত ভোট পান, দেখা যাক উনি গত 1.5 বছরে কি এমন কাজ করেছেন যে কাজ দিয়ে উনি জনগণের সামনে গেলে পরে জনগণ হুমড়ি খেয়ে ওনাকে ভোট দেয়, সেটা দেখার জন্য আমরাও অপেক্ষা করতে চাই। আমার আনফর্চুনেটলি আমিও এখানকার ভোটার, তো আমি এখন পর্যন্ত মানে কনভিন্স না যে ওনাকে ভোট দিতে হবে কিনা। যাই হোক, সেটা আমারটা আলাদা, আমি তো একদম দুষ্ট প্রকৃতির লোক বলে সবাই বলে, কিন্তু আমারটা বাদ রাখেন। তো উনি এখানে দাঁড়াচ্ছেন, তাহলে সব মিলে দাঁড়ালোটা কি? মানে আমি একটা জিনিস বুঝি না, যে এই যে লোকগুলো, এই যে দুজন লোকের কথা আমরা বললাম, যে ওনারা কিন্তু আন্দোলন করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে, 1 দফার আন্দোলন। কিন্তু প্রথমে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে 1 দফার আন্দোলনে তারা গিয়েছেন। যাওয়ার পর এখন ওনারা বিএনপির নমিনেশন চান কিভাবে, আমি এটা বুঝি না। আপনি কোনদিন ছাত্রদল করেছেন? করেননি। কোনদিন বিএনপি করেছেন? তাও করেননি। আপনারা একটা উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে আপনারা অগ্রসর হয়েছিলেন, তো সেই লক্ষ্য কি বিএনপির সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে? তাহলে তো আপনাদের দলের অন্যান্য আপনারা যারা সহযোগী ছিল তারা সবাই তো বিএনপিতে জয়েন করতো, কেউ তো করেননি। এবং আপনারাও তো বিএনপি অনেক সমালোচনা করেছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথাই বলি, ভাবুন তো আপনি কি করেছেন ইঞ্জিনিয়ার ইশাকের সঙ্গে? হাতে ক্ষমতা ছিল, ক্ষমতা দেখিয়েছেন। তো ইঞ্জিনিয়ার ইশাক তো বিএনপির প্রোডাক্ট না? বিএনপির একজন লোককে আপনি এরকম বেইজ্জতি করছেন, করার পর বিএনপি আপনাকে নমিনেশন দেবে? বিএনপি কি এত মানে কাঁচা দল নাকি রে ভাই? এটা কি হয়? হয় না। তো আপনারা তো বিএনপিতে যেতে যাচ্ছেন কেন? আপনাদের কাছে আদর্শের কোনো মূল্য নাই আসলে। আপনারা প্রমাণ করেছেন আপনাদের কাছে আদর্শ মুখ্য না, মুখ্য হলো ক্ষমতায় যাওয়া। এবং ক্ষমতায় যাওয়াটা মুখ্য বলে আপনাদেরকে এনসিপির সঙ্গে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি আমাদের তরুণ সমাজের জন্য একটা শিক্ষা। আমাদের যারা প্রবীণ সমাজ, তারা যখন তরুণদের দিকে তাকাবেন তখনও তারা মনে করবেন এই লোকগুলির কথা, যে তরুণদেরকে দায়িত্ব দিলে পর, অনভিজ্ঞ তরুণদের দায়িত্ব দিলে পর কি হয়, তারা কি করতে পারে। ভালো মানুষই, ভালো চিন্তা, সেটা আসলে যতটুকু দেখায় কেউ, ওইটাই তার মনের চিন্তা কিনা এটা বোঝা যায় যখন তাকে সুযোগটা দেওয়া হয়। তখন একটা সুযোগ পাওয়ার পর যখন সে হুমড়ি খেয়ে অন্য কাজ করতে থাকে, তখন মানুষের একটা উপলব্ধি হয় যে আসলে এদের মধ্যে সেরকম নীতিবোধটা অতটা সক্রিয় না। নীতিবোধের কথা বলা সহজ, কিন্তু নিজের জীবনে সেটা বাস্তবায়ন করা কঠিন। এটাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা আরো একবার প্রমাণ করলেন। প্রিয় দর্শক, সামনে নির্বাচন, নির্বাচনের জন্য অনেক কিছু ঘটবে, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা, যে খুঁতখুঁতানি ভাবটা থেকে যাবে, আমার মনে তো আছে, আপনাদের মনে নিশ্চয়ই আছে, সেটা হলো আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে। আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে না এটা ঠিক, নির্বাচন করার জন্য এখন মাত্র নিবন্ধিত 56টা দল নির্বাচন করতে পারবে, কিন্তু এই আওয়ামী লীগের ভোট, যারা আওয়ামী লীগকে সবসময় ভোট দিত, তাদের জন্য আপনারা কি রাখলেন? এই নির্বাচন কমিশনের কাছে আমার এই প্রশ্ন, এই সরকারের কাছে আমার এই প্রশ্ন। বাংলাদেশে মিনিমাম আমার হিসাবে, আমি হিসাব যদি সমস্ত হিসাব যদি কনজারভেটিভলি করি, খুবই মানে আপনার বাদ দিয়ে করি, তারপরে মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক আছে বাংলাদেশে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়নি। সেই 1 থেকে 1.5 কোটি মানুষের জন্য আপনারা গণতন্ত্রের উত্তরণের জন্য আপনারা ইলেকশন করছেন, তাদের জন্য এই নির্বাচনে আপনারা কি রাখলেন? তারা যখন ভোট দিতে যাবে ব্যালট পেপারে, যখন তারা নৌকা মার্কা খুঁজবে, তখন তাদের জন্য আপনারা কি বক্তব্য দিবেন, কি সান্ত্বনা দিবেন? অথবা এর সান্ত্বনার ব্যাপার না, তাদের অধিকারের ব্যাপার, সেই অধিকার আপনারা কিভাবে সমুন্নত রাখবেন? এই প্রশ্ন কিন্তু আজকেও হবে, আমি এখন করছি, আগামী দিনেও এই প্রশ্ন উচ্চারিত হতে থাকবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।